নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আয়ুর্বেদ অত্যন্ত প্রাচীন একটি ভারতীয় চিকিৎসা পদ্ধতি, যে পদ্ধতির মধ্যে শুধুমাত্র আপনার আভ্যন্তরীণ যে কোনো শারীরিক সমস্যার সমাধান রয়েছে তা কিন্তু একদমই নয়। আপনাদের বাহ্যিক যে কোনো রকম শারীরিক সমাধান রয়েছে কিন্তু আয়ুর্বেদের কাছে। আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি পারে আপনাকে সুস্থ এবং স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে। আর এই পরম্পরাকে যারা বহন করে নিয়ে যাচ্ছেন এবং আগামী দিনেও বহন করে নিয়ে যাবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ, তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। আজকের দিনে দাঁড়িয়ে আমি আপনি কেউই কিন্তু বলতে পারি না যে না আজকের দিনটা আমি একটু ভালো আছি। কারণ আপনারা কিন্তু জানেন প্রত্যেকটা মুহূর্তেই যেরকম আমাদের ওয়েদারের মুড সুইং হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বডির মুড সুইং দেখা দিচ্ছে। নানা রকম সমস্যায় কিন্তু আমরা জর্জরিত আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বেশি যে শারীরিক সমস্যাটা আমাদের মধ্যে দেখা দিচ্ছে সেটা হচ্ছে হেপাটোমেগালি অ্যান্ড ফ্যাটি লিভার। নামটা শুনে হয়তো আপনার মনে হচ্ছে খুব জটিল একটা বিষয়, একদমই নয়। কি কারণে এই ধরনের শারীরিক সমস্যার আমরা সম্মুখীন হচ্ছি কিংবা কি কি করলে এর থেকে সমাধান পাবো, যিনি আমাদেরকে খুব সুন্দরভাবে কথাগুলো বুঝিয়ে দিতে পারেন তিনি হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সিএমও চিফ মেডিকেল অফিসার ডক্টর এন ভট্টাচার্য। আজকের লাইভ ফোন অনুষ্ঠানে আমরা সেই মানুষটিকে, সেই ডাক্তারবাবুকে অনেক স্বাগত জানিয়ে নিচ্ছি। ম্যাম, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার ম্যাম, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা খুব একটা ওয়েদারের মুড সুইং যেমন চলছে, সেই সঙ্গে সঙ্গে কিন্তু একটা বডিরও আমাদের মুড সুইং দেখতে পাচ্ছি। প্রত্যেকটা মুহূর্তেই আমরা এমন এমন শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, যখনই সেই শারীরিক সমস্যা আমাদের বাইরে আসছে তখনই হয়তো মনে হচ্ছে না এই শারীরিক সমস্যার কোনো সমাধান নেই আর এখানেই হয়তো ইতি। আর ম্যাম, ওর থেকে আমরা একটু জানতে চাইবো যে হেপাটোমেগালি অ্যান্ড ফ্যাটি লিভার এই ধরনের শারীরিক সমস্যা কি সত্যি সত্যি খুব জটিল, নাকি সঠিক সময় চিকিৎসা করলে এই ধরনের শারীরিক সমস্যা থেকে মানুষ সহজেই বেরিয়ে আসতে পারে? যদি একটু আজকে দর্শকদেরকে জানান। হ্যাপাটোমেগালি বা ফ্যাটি লিভার প্রচন্ড একটি কমন নাম, হয়তো প্রত্যেকেই আপনারা সেটা জানেন, বা কেন হচ্ছে বা হলে কি করতে হবে বা যাতে আপনার না হয় সেদিকটা আপনাকে কিন্তু একটু বুঝে নিতে হবে। সম্পূর্ণ জিনিসটাই কিন্তু একদম আমাদের হাতের মধ্যে রয়েছে। আমাদের কিছু ভুল লাইফস্টাইল বা ফুড ডায়েটের জন্যই কিন্তু আমাদের এই হ্যাপাটোমেগালি বা স্টিয়াটোসিস বা এই ফ্যাটি লিভার এই সমস্যাগুলো কিন্তু দেখা দেয়। তো সেটাই আজকে আমরা একটু চেষ্টা করবো সেটা নিয়ে একটু কথা বলার, যে কিভাবে কি করলে আপনার এই সমস্যাটা আপনার মধ্যে আসবে না, আর যদি চলে আসে তাহলে আপনি কিভাবে সেটাকে রিভার্স করবেন। আমরা আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, নমস্কার। ব্যারাকপুর থেকে সর্বাণী ঘোষ বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা বলুন, আপনার কি শারীরিক আমার সমস্যা? প্রবলেম হচ্ছে আমার ওবেসিটি। আমি মোটা হয়ে যাচ্ছি, তো আমি লেবু মধু খাই। কি কোয়ান্টিটিতে লেবু মধুটা ছেড়ে ভালো হবে সেটাই প্রশ্ন ছিল। আচ্ছা আচ্ছা, আপনার এখন বয়সটা কত একটু বলবেন? 29 বছর। আর এখন বডি ওয়েট কত আছে আপনার? ওয়েটটা তো মাপা হয়নি, ওয়েটটা ঠিক বলতে পারছি না। তাহলে ওয়েটটা যে বাড়ছে আপনি সেটা বুঝলেন কি করে, মানে দেখেই? মোটা হয়ে যাচ্ছি তো তাই। আচ্ছা, আর আপনি বলেন যে আপনি লেবু আর মধু খাচ্ছেন, তো সেটা খেয়ে কি হ্যাঁ। আপনার ওয়েট লস হচ্ছে? হ্যাঁ, আমি সেটা খাই, ব্যায়াম ট্যাম করি, হাঁটাহাঁটি তাতে করি। ওয়েট লস হয়েছে কি আপনার? হ্যাঁ, হয়েছে। প্রায় 1 মাস হয়েছে। ওয়েট করে দেখিনি, মানে ওয়েট করে দেখলে বোঝা যাবে কতটা কি হয়েছে। এইটাই তো ব্যাপারটা। দেখুন, আমরা কিছু কিছু জিনিস এরকমই হয়ে গেছে যে আমরা শুনে এসেছি বা দেখে এসেছি, আমরা তার উপরেই আমরা রয়েছি এখনো। আগে দেখুন, আপনার যে বডি ওয়েট, যদি আপনার হঠাৎ করে যদি বডি ওয়েট বাড়ছে, তার পেছনে একটা কোনো কারণ তো থাকবে, একটা রিজন তো থাকবে। হ্যাঁ, এবার আপনি বলতে পারেন যে ওভার ইটিং, যে আপনি হয়তো অতিরিক্ত আপনি খেয়ে নিচ্ছেন, বা খিদে পেলে আপনি হয়তো ফ্রাই কোনো খাবার খাচ্ছেন, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এগুলো খাচ্ছেন, যার জন্য আপনার না fat রোজ deposition না হচ্ছে। ম্যাডাম, রোজ আমি ফাস্ট ফুড জাঙ্ক ফুড খাই না। আচ্ছা, তো তাহলে আপনার তো আগে সেই রিজনটা জানতে হবে। মোটা হয়ে যাওয়াটা তো এমন নয় যে আপনি বললেন যে আপনি খান না, তো আপনি যদি না খান তাহলে আপনার বডি ওয়েটটা বাড়ছে কেন, আগে সেই জিনিসটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এবার রইল কথা, আপনি বললেন যে আপনি ওই গরম জল, লেবু, মধু এগুলো আপনি খাচ্ছেন, তার কোয়ান্টিটি কি থাকবে? দেখুন, অ্যাজ সাচ, টু বি ভেরি অনেস্ট, অনেকেই হয়তো এই জিনিসটা ইউজ করে থাকেন যে আপনারা লেবুর জল খাচ্ছেন বা আপনারা মধু দিয়ে জল খাচ্ছেন। যেটাই হোক, এটা নিয়ে কিন্তু প্রচুর মিথ রয়েছে।
রয়েছে, কারণ এখন অনেকগুলো রিসার্চে বলছে যে এটা খালি পেটে খাওয়া উচিত নয়, যেহেতু এটা আপনার অ্যাসিডিক ওয়াটার, আপনার পেটের ভেতর অলরেডি অ্যাসিড রয়েছে, তাই এটা খালি পেটে খাওয়া উচিত নয়, বা ভরা পেটে খাবেন। আমি সেই তর্ক বিতর্কে যাচ্ছি না, কিন্তু এই যে আপনার প্রিপারেশন যেটা, সেটা হয়তো আপনার বডি ফ্যাটকে আপনার রিডিউস করুন, মানে আপনি এর থেকে আপনি রোগা হবেন না, আপনার মেটাবলিজমটাকে এটা ভালো করবে। আপনার মেটাবলিজমকে আগে ঠিক করতে হবে। দেখবেন অনেকেই রয়েছে যারা হয়তো সামান্য একদম বাড়ির খাবার খাচ্ছে, দুটো রুটি বা একটুখানি ভাত, বা হ্যাঁ আমিও তাই খাই। তাই খাচ্ছেন, তো তারপরও আপনার হ্যাঁ। বডি ওয়েট বাড়ছে। কেন বাড়ছে? কারণ আপনার শরীরের মধ্যে মেটাবলিজমের প্রবলেম রয়েছে, আপনার শরীরের মেটাবলিজম ভালো নয়, যার জন্য আপনি দুটো রুটি খেলেও আপনার মনে হবে যে আপনি অনেকটা খেয়ে নিয়েছেন বা আপনি মোটা হয়ে যাচ্ছেন। হোয়ারেজ আপনি অন্য আরেকজনকে দেখবেন যে হয়তো প্রচুর বাইরে খাওয়া দাওয়া খায়, বিরিয়ানি, চাউমিন, রোল সবই খাচ্ছে, কিন্তু মোটা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ তার মেটাবলিজম রেটটা ভালো, আপনার থেকে ওর মেটাবলিজম ভালো। তো আপনার মেটাবলিজম রেটটাকে আগে বেটার করতে হবে, তবে গিয়ে আপনার রোগা হওয়া বা মোটা না হওয়া, এগুলো আপনার যেটা আপনার প্রবলেম সেটা আপনার সলিউশন হবে। যাই হোক, আপনার যেটা প্রশ্ন ছিল যে আপনি কতটা লেবু বা কতটা মধু নেবেন, আপনি 1 গ্লাস শীতোষ্ণ গরম জলের মধ্যে 1 চামচ লেবুর রস আর 1 চামচ মধু, দুটোই সমপরিমাণ নেবেন। তারপর আপনি যেরকম খাচ্ছেন আপনি সেরকম খান, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু একটু মেটাবলিজম রেটটাকে আপনার ঠিক করতে হবে। তার জন্য আপনি অ্যাড করতে পারেন একটু অ্যাপেল সাইডার ভিনিগার, যেটা আমরা এখন এসিভি নামে জানি। ট্যাবলেট ফর্মে নয়, লিকুইড ফর্মে সেটা নেবেন, ঠিক আছে? অ্যাপেল সাইডার ভিনিগার, সেটাও আপনার মেটাবলিজম রেটকে ভালো করবে। আপনি সেটা একটু অ্যাড করুন আপনার ওই জলটার মধ্যে, আরো বেটার রেজাল্ট আপনি দেখতে পাবেন, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। কোন ডাক্তারবাবুকে কোন ক্লিনিকে পাবেন, কোন ক্লিনিকটা আপনাদের বাড়ির নিকটবর্তী হবে, তাছাড়া যাবতীয় অন্যান্য যে কোনো রকমের জিজ্ঞাসার জন্য আপনারা কিন্তু অবশ্যই হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আর এই হেল্পলাইন নাম্বারটাই হচ্ছে আপনাদের জীবনের সুস্থতার চাবিকাঠি। আমরা আবারও আলোচনায় ফিরবো। ম্যাম, যেটা বলছিলেন আর কি, যে হেপাটোমেগালি এই যে বা ফ্যাটি লিভার এই ধরনের যে সমস্যাগুলো দেখা দিচ্ছে, মানে এক্স্যাক্টলি কি, যদি একটু দর্শকদেরকে বলেন আর আচ্ছা, তার আগে যিনি এক্ষুনি ফোন করলেন, আমি সেই ফোনটার সূত্র ধরেই বলবো, এই যে বডি ওয়েট আপনার যে বেড়ে যাচ্ছে, যেরকম আপনার শরীরের মধ্যে আপনার ফ্যাট ডিপোজিশন হচ্ছে, আপনার চর্বি জমছে, সেরকম ভাবে সেই ফ্যাটটা কিন্তু আপনার ভেতরে যে অর্গানগুলো যে রয়েছে তার মধ্যেও কিন্তু ফ্যাট জমতে পারে। যিনি এক্ষুনি ফোন করলেন যে ওনার বডি ওয়েট বেড়ে গেছে বা উনি কম করতে পারছেন না, আপনি একটা আপনার ইউএসজি রিপোর্ট করিয়ে নেবেন, একটা আল্ট্রাসাউন্ড সোনোগ্রাফি রিপোর্ট আপনি করিয়ে নেবেন। হয়তো আপনি দেখতে পাবেন যে আপনার লিভারের মধ্যে ফ্যাট ডিপোজিশন হচ্ছে, ফ্যাট জমছে, বা আপনার প্যানক্রিয়াসের মধ্যে আপনার ফ্যাট জমছে। তো এই চর্বিটা আপনার শুধু স্কিনের নিচের যে লেয়ার সেখানেই নয়, আপনার ভেতরেও অর্গানগুলোর মধ্যেও কিন্তু আপনার ফ্যাট জমতে পারে। এইবার এই যে হ্যাপাটোমেগালি বা এই যে ফ্যাটি লিভার, এই দুটো সমস্যায় কিন্তু রিভার্সেবল, একদম ঠিক। এটা আপনার আবার আগের জায়গায় ফিরে আসতে পারে। এরকম অনেক সমস্যা আমরা যেগুলো দেখি যে হ্যাঁ হয়তো সারা জীবন মেডিকেশনের মধ্যে থাকতে হবে, বা আপনার ডায়েট চার্ট টোটালি চেঞ্জ করে নিতে হবে, বা কোনোদিনও সেটা আবার আগের জায়গায় আসবে না, এমন কোনো ব্যাপার নেই। আপনার এই ফ্যাটি লিভার বা হ্যাপাটোমেগালি সম্পূর্ণভাবে রিভার্সেবল। কিন্তু রিভার্সেবল বললাম বললে তার মানে এই নয় যে ঘরে বসে বসে এমনিতেই আপনার রিভার্সে ওটা চলে আসবে। আপনি তাকে কষ্ট দিয়েছেন, তার জন্য এখন আপনি কষ্ট পাচ্ছেন। আপনি যখন খাওয়া দাওয়া, আমরা অনেক সময় দেখি যে অনেকেই আছে যে অনেক লং টাইম খাওয়া দাওয়ার মধ্যে গ্যাপিং থাকে, সেখান থেকেও কিন্তু আপনার এই হ্যাপাটোমেগালির মতো সমস্যা আপনার আসতে পারে। পরবর্তী সময়ে সেটা থেকে আপনার গল ব্লাডার স্টোনের সৃষ্টি হতে পারে, আপনার আলসারেশন হতে পারে, পেপটিক আলসার আপনার হতে পারে। তো অনেকক্ষণ গ্যাপিং রাখবেন না, বারে বারে খান, অল্প অল্প করে খাবার খান। আর বাইরের খাওয়া দাওয়াটাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে, কারণ যেই তেলটা দিয়ে রান্না হচ্ছে বা যে মশলাগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো কিন্তু ফ্রেশ নাও হতে পারে। একই তেল কিন্তু আপনার পরপর 1 দিন 2 দিন 3 দিন অবধি কিন্তু ইউজ হতে পারে। এই যে তেলটা বারবার যে গরম হচ্ছে, বারবার যে পুড়ছে, এই যে ধোঁয়াটা যে উঠছে, এই সম্পূর্ণ প্রপার্টিজ ওই তেল থেকে কিন্তু সম্পূর্ণ এভাপোরেট হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। যতবার তেলটা গরম হবে ততবার তার যে গুণগত মান সেটা কমতে থাকবে।
প্রিহিট করা খাবার কখনো খাওয়া উচিত নয়। অনেকেই যারা চা অনেক বেশি খান সারাদিনে, একবার চা তৈরি করলেন সেটাকে হয়তো 2-3 বার গরম করে করে খাচ্ছেন, বা সকালে চা পাতা দিয়ে দুপুরবেলা বা বিকেলবেলা আরেকবার চা করে খাচ্ছেন। প্রিহিট করে কোনো খাবার খাওয়া একদমই উচিত নয়। তো তেলের ক্ষেত্রেও সেম, যদি ফ্রেশ তেল হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় ফ্রেশ তেল হয় না, সেটা 1 দিন 2 দিন 3 দিনের তেল থাকে, সেটা প্রচন্ড খারাপ। বা যে মশলাগুলো যেগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো তো আপনারাও সেটা বুঝতে পারেন যে হয়তো এতটা গুণগত মান তার নেই। সেই মশলাগুলো যেটা আপনি বাড়িতে ব্যবহার করেন সেখান থেকেও কিন্তু আপনার লিভারের সমস্যা আপনার আসতে পারে। শুধু লিভার নয়, আরো অন্যান্য আপনার সমস্যাও কিন্তু, আপনার পেটের অনেক ধরনের প্রবলেম কিন্তু এইগুলো থেকে আসতে পারে। তো এইটাকে আপনার কাট ডাউন করতে হবে, এগুলোকে আপনার বন্ধ করতে হবে। একদমই তাই। যখনই ডাক্তারবাবুরা লাইভ ফোনের অনুষ্ঠানে আসছেন তখনই কিন্তু আমাদের এটাই বোঝানোর চেষ্টা করছেন যে যদি আমরা একটু হেলদি লাইফস্টাইল লিড করতে পারি, আমাদের খাওয়া দাওয়া সম্পর্কে আমরা সচেতন হই, আমরা কিন্তু যদি লাইফস্টাইল সম্পর্কে সচেতন হই, তাহলে কিন্তু আমরা এই সকল যে বাহ্যিক শারীরিক সমস্যাগুলো আমাদের আসছে এগুলো থেকে কিন্তু আমরা অনেকটাই নিস্তার পেতে পারি। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু আমাদের মধ্যে উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে আপনাকে। কে বলছেন? নমস্কার, নমস্কার, বলুন কে বলছেন? আমি বিশ্বজিৎ দাস বলছি নদিয়া হ্যাঁ, থেকে। আচ্ছা বলুন বিশ্বজিৎ বাবু, কার সম্বন্ধে জানবেন? মূলত আমার সম্বন্ধে জানবো। বলুন কি শারীরিক সমস্যা আপনার? হ্যাঁ, সমস্যা হচ্ছে যে আমার মানে হজমটা ঠিকঠাক হচ্ছে না, তার আচ্ছা। সঙ্গে গ্যাস অ্যাসিডিটি, তো এটা একটু জানবো। মানে এই সমস্যা আপনার কতদিন ধরে চলছে? হ্যাঁ, এটা মোটামুটি 1 থেকে 1.5 মাস হয়ে গেল। 1 থেকে 1.5 মাস। আর আপনার বয়স কত? বয়সটা আমার 33 প্লাস। 33 প্লাস। আচ্ছা শুনুন, ম্যাম বলছেন। আপনি বাইরে খাওয়া দাওয়া করেন? হ্যাঁ, বেশিরভাগ তো আমাকে বাইরে খাওয়া দাওয়া করতে হয়। তো আপনার দেখুন, এই যে বেশিরভাগ আপনার বাইরে যে খাওয়া দাওয়া করতে হয় যে এই ব্যাপারটা, এইটাকে তো একটু আপনার মিনিমাইজ করতে হবে, মানে কম করতে হবে। বা যদি এমনই হয় যে না আমার তো কোনো অপশন নেই, আমাকে বাইরে খেতেই হবে, তাহলে চেষ্টা করবেন একটু হেলদি খাওয়া দাওয়া চুজ করার। আপনাকে যদি বাইরে খেতেই হয়, আপনি দেখবেন যে কোথাও হয়তো দেখছেন যে ঝোলের উপরে তেল ভাসছে বা লাল লাল রঙের ঝোল রয়েছে, এই খাবারগুলো আপনি খাবেন না। চেষ্টা করবেন একটু সেদ্ধ জাতীয় খাবার বা কম তেলে যেগুলো রান্না হয় সেরকম খাবার চুজ করার চেষ্টা করবেন, সেটা আপনার জন্য ভালো হবে। আর আরো বেটার হবে যদি আপনি আপনার এই বাইরে খাওয়াটাকে যদি একটু চেঞ্জ করতে পারেন, আপনি বাড়িতেই খান বা বাড়ি থেকে খাবার নিয়ে যান। ন্যূনতম আপনি যদি বাড়িতে সেদ্ধ ভাতও খান বা শুধু ডাল ভাতও খান, সেটা কিন্তু আপনার অন্যরকম ভাবে আপনার শরীরের মধ্যে কাজ দেবে। কিন্তু সেটাই আপনি যদি বাইরে একটা ফিশ থালি, একটা চিকেন থালি, এগুলো আপনি খাচ্ছেন আর সেটা ঠিক প্রপার নিউট্রিশন তার থেকে কিন্তু আপনি পাবেন না। কারণ সেখানে যে আপনি খাবারগুলো খাচ্ছেন হয়তো ভালোভাবে সেটা ধোয়া হয়নি, রান্না হয়নি বা সেদ্ধ হয়নি, কিরকম কোথায় তৈরি হয়েছে আপনার জানা নেই। তো তার জন্য আপনাকে যদি বাইরে খেতেই হয়, একটু আপনি হেলদি খাবারের দিকে আপনি একটু চুজ করুন। আর যদি না খেতে পারেন তাহলে খুব ভালো হবে। এই তো রইলো একটা অ্যাডভাইস। আরেকটা অ্যাডভাইস আমি আপনাকে বলবো যে আপনি একটু গরম জল খান। সারাদিন আপনি যে জলটা খাচ্ছেন চেষ্টা করবেন সেটা একটু ঈষদুষ্ণ গরম জল খাওয়ার, তাহলে আপনার এই গ্যাস অম্বলের সমস্যাটা থেকে আপনি অনেকটা রিলিফ পাবেন। ঠিক আছে? আচ্ছা, অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে আপনারা কিন্তু সেখানে যোগাযোগ করতেই পারেন। ম্যাম যেমন বলছিলেন, আমাদের পুরো শরীরের মধ্যে পেট কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট অর্গান, কারণ পেটের মধ্যে কিন্তু আমাদের লিভার, কিডনি, নানা রকম সবকিছু রয়েছে এবং তাদেরকে ভালো রাখার জন্য আমরা যদি একটু হেলদি খাবার দাবার না খাই তাহলে কিন্তু আগামী দিনে আরো বড় শারীরিক সমস্যার মধ্যে দিয়ে আমরা যেতে পারি। আর তার জন্যই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা, দেখুন ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন যাতে আপনারা কিন্তু শারীরিক সমস্যার মধ্যে দিয়ে একদমই না যান। কিন্তু হলে একটা নির্ভরযোগ্য মানুষ প্রয়োজন, কিন্তু একটা নির্ভরযোগ্য স্থান প্রয়োজন, একটা নির্ভরযোগ্য ডাক্তারের প্রয়োজন যিনি সত্যি সত্যিই পারেন সেই শারীরিক সমস্যা থেকে আপনাকে বের করে আনতে। আর তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা, যাকে বলে আপনার যে কোনো শারীরিক সমস্যারই কিন্তু রুট থেকে ট্রিটমেন্ট করে থাকেন এখানকার অভিজ্ঞ চিকিৎসকেরা। আমরা আবারও আলোচনায় ফিরবো। ম্যাম একটু আগে আপনি বলছিলেন যে এই যে ওজনটা বেড়ে যাচ্ছে, তো আমরা কি বলতে পারি না আমরা পথ চলতে অনেক মানুষকেই দেখি যারা হয়তো তাদের নর্মাল ওজনের থেকে অনেকটাই হেভি ওজন, তো সেক্ষেত্রে কি বলা যায় তাদের ফ্যাটি লিভার জনিত কোনো সমস্যা রয়েছে? দেখুন অবশ্যই আপনার আপনি বডি ওয়েট আপনার বেশি বলে আপনার ফ্যাটি লিভার হবে এটা কিন্তু কখনোই নয়।
তবে আপনার যদি ফ্যাটি লিভারের মতো সমস্যা থাকে সেখান থেকে কিন্তু আপনার বডি ওয়েট সামহাও কোথাও না কোথাও গিয়ে বাড়তে পারে। কেন বাড়তে পারে? কারণ আমি প্রথম যে কলার ছিলেন ওনাকে আমি বললাম যে এখানে একটা মেটাবলিজমের একটা খেলা রয়েছে। মেটাবলিজম মানে আমরা যে খাওয়া দাওয়াগুলো যেটা আমরা খাই সেটা কতটা তাড়াতাড়ি বা কতটা ভালোভাবে আমাদের পেটের মধ্যে হজম হবে বা সারা শরীরের মধ্যে ছড়িয়ে পড়বে, এই সম্পূর্ণ প্রক্রিয়াটাকে আমরা মেটাবলিজম বলে থাকি। তো আপনার যদি মেটাবলিজম রেট ভালো হয় তাহলে আপনি যা কিছু আপনি খাবেন হয়তো আপনার হজমটা হয়ে যাবে, ভালোভাবে হজম হবে, সেটা থেকে আপনার ফ্যাট ডিপোজিশন হবে না, সেটা আপনার অর্গানের মধ্যে হোক বা আপনার বডির মধ্যে হোক। যদি মেটাবলিজম রেট আপনার খারাপ থাকে, সামান্য একটু জল খেলেও আপনার মনে হবে যে আপনার বডি ওয়েট বেড়ে যাচ্ছে বা আপনার অর্গানের মধ্যে অর্গানের ওপরের লেয়ারের মধ্যে আপনার ফ্যাট ডিপোজিশন হতে পারে। তো এই মেটাবলিজম যে ব্যাপারটা রয়েছে সেটাকে আপনার আগে কিন্তু ঠিক করতে হবে। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে আপনাকে। কে বলছেন? আমি বলছিলাম রত্না দে। হ্যাঁ বলুন। বাজার থেকে। কোথা থেকে? শ্যামবাজার। শ্যামবাজার। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? ডান পায়ের হাত অসম্ভব ব্যথা, ডান পায়েও তাই। আর ডান দিকের কোমরের নিচে এত ব্যথা, আমি বুঝতে পারছি না। এমনকি স্ত্রীর দিকে উঠতে পারছি না, বসে কোনো কাজ করতে পারছি না। আমি একটু টেলারিং এর কাজ মেশিনে। আমার কি করার, আমি একটু মোটা, ভীষণ মোটা। আচ্ছা, আপনার বয়সটা কত বলবেন ম্যাডাম? হ্যালো, বলছি ম্যাডাম আপনি টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন, তাহলে কথাগুলো শুনতে পারবেন। একদম মিস করা বলো। আচ্ছা আচ্ছা, বলছি আপনার বয়সটা কত বলবেন? 56। 56? 53। আচ্ছা আচ্ছা, 53 বছর। তো আপনার এই শারীরিক সমস্যাটা কতদিন ধরে হচ্ছে? প্রায় 6 মাসের উপর। 6 মাসের ওপরে। আচ্ছা শুনুন, বাকিটা ম্যাম বলছেন আপনাকে। তো আপনার কোনো কোমরের বা হাঁটুর কোনো এক্সরে রিপোর্ট কিছু করিয়েছেন? হ্যাঁ করিয়েছিলাম। তো তাতে কোনো সমস্যা কিছু ধরা পড়েছে, আপনি জানেন সেটা? ডাক্তারবাবু তো সেরকম ভাবে কিছু বলেননি, কি ঠিক হচ্ছে না ঠিক হচ্ছে। এমনকি আমি ফিজিওথেরাপিও করেছি। আচ্ছা, তো তারপরেও আপনার কোনো সমস্যার সমাধান হয়নি, তাই তো? না না না। আচ্ছা, দেখুন প্রথমত বলবো যে আপনার যদি এক্সরে রিপোর্ট করা থাকে খুব ভালো কথা সেটা। আর ডেফিনেটলি আপনার এক্সরে রিপোর্টের মধ্যে কিছু না কিছু তো রয়েছে, নয়তো আপনার ফিজিওথেরাপি করার তো কোনো দরকার পড়তো না বা আপনার ওষুধ খাওয়ারও কোনো দরকার পড়তো না। তো সেই রিপোর্টটায় কি রয়েছে সেটাও জানার খুব প্রয়োজন রয়েছে। দুঃখের বিষয় এটাই যে আপনি আপনার পয়সা খরচা করে আপনি রিপোর্ট করে নিয়ে গেছেন, কিন্তু আপনার ডাক্তারবাবু আপনাকে বলেননি যে আপনার কি সমস্যা রয়েছে। যাই হোক, আপনি শ্যামবাজার থেকে বোধহয় ফোন করছেন, তো হাতিবাগান চেম্বার আপনার জন্য কাছাকাছি হবে। প্রত্যেক বুধবার আমাদের হাতিবাগানে চেম্বার হয়। একটুখানি আপনি আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করুন, একটু যোগাযোগ করুন, কখন আর কোথায় এলে আপনি ডক্টরকে দেখাতে পারবেন সব আপনাকে বলে দেবে। যে আপনার রিপোর্টটা রয়েছে এক্সরে রিপোর্টটা, সেই এক্সরে রিপোর্টটা আর এতদিন পর্যন্ত আপনার যা চিকিৎসা হয়েছে তার প্রেসক্রিপশন, এই দুটো জিনিস নিয়ে আপনি আমাদের চেম্বারে দেখা করবেন। আপনার এই 6 মাসের সমস্যা আমরা চেষ্টা করব 6 সপ্তাহের মধ্যে ঠিক করে দেওয়ার। আর আপাতত আপনি কোমর ঝুঁকে কোনো কাজ করবেন না বা পা ভাঁজ করে আপনি বসবেন না, এইটুকু আপনি একটু নিজেকে একটু সাবধানের মধ্যে রাখুন। কারণ যদি হাড় ক্ষয় পেতে থাকে এই কাজগুলো করার থেকে আপনার হাড় ক্ষয়টা আরো কিন্তু বেড়ে যাবে। নিজেকে একটু সাবধানে রাখুন, রিপোর্টসগুলো নিয়ে এসে যোগাযোগ করবেন, আর তারপর কি করতে হবে, কি আপনার জন্য ভালো হবে সবটা আমরা আপনাকে বলবো। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আমরা আবারও আলোচনায় ফিরবো। ম্যাম, মানে আমার কিংবা কোনো সাধারণ মানুষ কি করে বুঝবেন যে আমাদের ফ্যাটি লিভার জনিত সমস্যা রয়েছে, যদি একটু দর্শকদেরকে বলেন। খুব ইন্টারেস্টিং প্রশ্নটা, কারণ আপনি কি করে বুঝবেন? বেসিক্যালি একদম ইনিশিয়াল স্টেজে আপনার হ্যাপাটোমেগালি বা ফ্যাটি লিভার কোনোটারই আপনার সেরকম ভাবে কোনো সাইন এন্ড সিমটমস আপনি বুঝতে পারবেন না বা আপনার মধ্যে আসবে না যার থেকে আপনি হয়তো ডিটেক্ট করবেন যে হ্যাঁ আমার হয়তো এই প্রবলেমটা হতে পারে। কিছু কিছু সাইন এন্ড সিমটমস যেগুলো বাদ বাকি আপনার পেটের সমস্যার সাথে হয়তো মিলে যাবে, সেরকমই আপনার হয়তো গলা বুক জ্বালা করা বা কোনো খাবার আপনি খেলেন, কোনো ভাজাভুজি খাবার খেলেন, তৎক্ষণাৎ আপনার অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, যে আপনার গলা বুক জ্বালা করছে, বা আপনি বাইরে কোনো খাওয়া দাওয়া করছেন আপনার তারপরের দিন আপনার পেট খারাপ হয়ে যাচ্ছে বা বমি হচ্ছে। মানে লিভার আলটিমেটলি লিভার আপনার ওই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করতে পারছে না, ও নিতে পারছে না, যার জন্য সেটা আপনার উইথ ভমিটিং বা উইথ স্টুল সেটা আপনার বেরিয়ে যাচ্ছে। এইটা একটা আপনি সিমটমস আপনার দেখাইতে পারে। বা আপনার পেটের মধ্যে
ঠিক আমাদের যে রিব কেজ যেটা রয়েছে মানে পাঁজর আমরা যেটাকে বলি বুকের পাঁজর, তার ঠিক নিচের দিকে ভেতরের দিকের একদম লাস্টের দিকে আমাদের লিভারটা থাকে। ওই জায়গায় আপনার ব্যথা হবে বা জায়গাটা একটু আপনি নিজেই হাত দিয়ে চাপ দিলে দেখবেন যে জায়গাটা একটু শক্ত মতো হয়ে আছে। আপনার পেটের ব্যথাটা আপনার ওই জায়গা থেকে সম্পূর্ণ গোটা পেটের মধ্যে আপনার ছড়িয়ে পড়তে পারে বা আপনার কনস্টিপেশনের সমস্যা আপনার মধ্যে চলে আসতে পারে। তো মোরলেস আপনার সাইন এন্ড সিমটমস গুলো কিন্তু এরকমই বাদবাকিগুলোর মতোই কিন্তু আশেপাশেই দেখা দেবে। তো আপনাকে কি করতে হবে, কি করে আপনি জানবেন, আপনি শিওর কি করে হবেন? একমাত্র উপায় হচ্ছে আপনাকে ইউএসজি রিপোর্ট করতে হবে, মানে যেটাকে আমরা আল্ট্রাসাউন্ড বা সোনোগ্রাফি বলে থাকি। একটা হোল অ্যাবডোমেন ইউএসজি করাবেন, তার মধ্যেই চলে আসবে যে আপনার কি ফ্যাটি লিভারের সমস্যা রয়েছে নাকি হেপাটোমেগালির সমস্যা রয়েছে। দুটো সমস্যা একসাথে হতে পারে, বা শুধুমাত্র আপনার হেপাটোমেগালি বা শুধুমাত্র আপনার ফ্যাটি লিভার, এরকম ভাবেও কিন্তু হতে পারে। এইবার এই যে আপনার হেপাটোমেগালি হোক বা আপনার ফ্যাটি লিভার হোক বা স্টিয়াটোসিস হোক, প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনার আবার আগের মতো আগের জায়গায় ফিরে আসতে পারে। তার জন্য আপনাকে কি করতে হবে, ছোট্ট দুটো কাজ শুধুমাত্র করতে হবে। এক, আপনার খাওয়া দাওয়ার মধ্যে একটু চেঞ্জেস করতে হবে। দুই, আপনাকে এক্সারসাইজ করতে হবে। সেটা আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন, আপনি ওয়েট ট্রেনিং করুন, আপনি যোগা প্রাণায়াম করুন, আপনি দৌড়ান, সাইক্লিং করুন, সুইমিং করুন, যেটাই হোক ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনার বাড়াতে হবে। খাওয়া দাওয়ার মধ্যে জল আপনাকে পর্যাপ্ত পরিমাণ খেতে হবে। একমাত্র এই যে জল, যেটা আমরা সারাদিনে হয়তো 1 লিটারও ঠিকভাবে খাই না, এও কিন্তু আপনাকে অনেকটা সাহায্য করবে আপনার যে লিভারের যে কোষগুলো নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, সেগুলোকে ঠিক করতে। পর্যাপ্ত পরিমাণ জল খান, প্রোটিন জাতীয় খাবার আপনাকে খেতে হবে। আমরা লিভারের প্রবলেম এলে আমরা বেসিক্যালি যেটা বলি, মাছ মাংস ডিম খাওয়া আপনি বন্ধ করুন বা আপনি কম করুন, এটাও একদিকে ঠিক। আবার আরেকদিকে আপনাকে প্রোটিন জাতীয় খাবারও খেতে হবে। এবার আপনি প্রোটিন কোথায় পাবেন? আপনি যদি নন ভেজিটেরিয়ান আপনি হন, তাহলে মাছ মাংস ডিম এর মধ্যে প্রোটিন পাবেন, বা আপনি ডাল সয়াবিন তার মধ্যে আপনি প্রোটিন পাবেন। মাংস আপনি খেতে পারেন যদি আপনি সেটা শুধুমাত্র অ্যাজ এ স্টু বা আপনি সেটা সেদ্ধ করে যেরকম স্যালাড হয় এরকম ভাবে খান। মাছ শুধু যদি সেদ্ধ খান তাহলে আপনি সেটা খেতে পারেন, সেখান থেকে আপনার প্রোটিন পার্টটা আপনার যা যা দরকার সেটা আপনার পূরণ হয়ে যাবে। এক বাটি করে আপনি ডাল প্রত্যেক দিন খান, বা একদিন অন্তর অন্তর সয়াবিনের তরকারি আপনি খেতে পারেন। সয়াবিনের মধ্যে প্রোটিন রয়েছে, তো প্রোটিন জাতীয় খাবার আপনাকে খেতে হবে। সল্ট রেস্ট্রিক্টেড ডায়েট হলে আপনার খুব ভালো হবে, মানে এক্সট্রা ভাবে নুন খাওয়া আপনার চলবে না। নর্মালি রান্নার মধ্যে নুনটা একটু আপনাকে কম দিতে হবে। এর পাশাপাশি যেটা খুবই কমন, যে আপনার ওই ফাস্ট ফুড, ফ্রাই ফুড, জাঙ্ক ফুড এগুলোকে বন্ধ করতে হবে। তো বুঝতে পারছেন তো কতটা সিম্পল ব্যাপারটা। প্রত্যেকেই হয়তো ফ্যাটি লিভার বা হেপাটোমেগালি অল্প বিস্তর সবার মধ্যেই প্রবলেমটা দেখা যায়। সবাই ভাবেন যে কি হবে কি না হবে। যদি আপনি একদম প্রথম থেকে নিজেকে একটু যদি গুছিয়ে রাখতে পারেন, সাবধানে থাকতে পারেন, তাহলে কিন্তু আপনাকে পরবর্তী সময় এটা নিয়ে চিন্তা করতে হবে না। নয়তো এই হেপাটোমেগালি বা ফ্যাটি লিভার থেকেই কিন্তু আপনার সিএলডির মতো সমস্যা, ক্রনিক লিভার ডিজিজ চলে আসবে। তখন কিন্তু আর রিভার্সের গল্প থাকবে না। তখন কিন্তু বলবেন না যে ম্যাডাম আপনি তো বলেছিলেন যে প্রোটিন জাতীয় খাবার খেলে আর জল খেলে ঠিক হয়ে যাবে। সিএলডি হলে সেটা রিভার্সেবল হবে না। হেপাটোমেগালি আর ফ্যাটি লিভার এইটুকু অবধি আমি বললাম রিভার্সেবল হতে পারে। একদমই তাই। ডাক্তারবাবুরা যখনই লাইভ ফোনের অনুষ্ঠানে আসছেন তখনই কিন্তু আমাদেরকে খুব সুন্দরভাবে এটাই বোঝানোর চেষ্টা করছেন যে যদি আমরা আমাদের হেলদি লাইফস্টাইল একটু মেনটেন করি, খাওয়া দাওয়া মেনটেন করি, তাহলে এই ধরনের ক্রনিক ডিজিজ থেকে কিন্তু আমরা অনেকটাই রেহাই পেতে পারি যদি আমরা সঠিক সময়ে আয়ুর্বেদ চিকিৎসা করে নিতে পারি। এবং তার জন্যই কিন্তু আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে আপনাকে। কে বলছেন? নমস্কার, আমি ধুলেগড় থেকে সুকুমার ঘুঘু বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? সময় আমার বলতে মানে এলার্জি আছে, তাই এলার্জিটা মানে সেই জন্য ফোন করেছিলাম। হ্যাঁ বলুন বলুন, কি সমস্যা হচ্ছে আপনার? সমস্যা হচ্ছে ওই কিছু এলার্জির কিছু ওই তোমার ডিম খেলে বা বেগুন খেলে গায়ে ফুলে যায়। আচ্ছা আচ্ছা, চোখের শুনুন, ম্যাম বলছেন। এতে মানে চিটচিট করে মানে। একদম একদম, শুনুন ম্যাম বলছেন। আচ্ছা, আপনার এই খাবারগুলো থেকে গা হাত পা চুলকয়, তাই তো? হ্যাঁ। আর জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট এগুলো কিছু হয়? ও অল্প স্বল্প, এটা খুব অতটা হয় না। আচ্ছা, তো এই যে সমস্যাটা, গা চুলকানোর সমস্যা কতদিন ধরে আপনার হচ্ছে? হ্যাঁ, প্রায় 2 বছর হয়ে গেল। তো আপনার অ্যালার্জি কতটা আছে শরীরের মধ্যে সেটা আপনি রিপোর্ট করে দেখেছেন? রিপোর্ট তো মানে ডাক্তারের হাতে গিয়েছিলাম,
কিন্তু সেভাবে তো কিছু করা হয়নি। বেশ, দেখুন, প্রথমত আপনি যেহেতু বুঝতে পারছেন যে কোন খাবারে আপনার অ্যালার্জি রয়েছে, সেটাকে তো অবশ্যই আপনার বন্ধ করতে হবে। কিন্তু তার পাশাপাশি যেটা আপনাকে করতে হবে, কারণ সারা জীবন তো আর বন্ধ করে রাখবেন না সেটা, তাই না? তো আপনাকে যেটা করতে হবে, হ্যাঁ, যেটা করতে হবে, আপনাকে একটা রক্ত পরীক্ষা করতে হবে। রক্ত পরীক্ষার মধ্যে একটা IgE রিপোর্ট করাতে হবে আপনাকে, ঠিক আছে? ই, হ্যাঁ, আপনি রক্ত পরীক্ষাটা আপনার যে হবে ব্লাড টেস্ট, ব্লাড ফর IgE, তার থেকে আপনার শরীরের মধ্যে কতটা কি অ্যালার্জি রয়েছে সেটা আমরা জানতে পারবো। আর তারপর তার যদি চিকিৎসাটা আপনি ঠিকভাবে করান, যদি সেই অ্যালার্জির মাত্রাটাকে কমিয়ে আনতে পারেন, তারপরে আপনার এই চুলকানোগুলো থাকবে না, তখন আপনি খাওয়া দাওয়াগুলো মোটামুটি খেতে পারবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তাহলে আগে IG রিপোর্টটা একটু করিয়ে নিন। আর আপনি ধুলাগড় থেকে ফোন করছেন, একটু আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিন যে কোন চেম্বারটা আমাদের আপনার বাড়ির কাছাকাছি রয়েছে। রিপোর্টটা করে আপনি আমাদের চেম্বারে দেখা করবেন, আপনার সমস্যার সমাধান খুব ইজিলি হয়ে যাবে, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আর এই মুহূর্তে আপনারা NBP ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও পেয়ে যাচ্ছেন NBP ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া আপনাদের জন্যই শুধুমাত্র কিন্তু এই মুহূর্তে আপনারা পাবেন আরামবাগে ডক্টর A হালদারকে, মেদিনীপুরে ডক্টর B শর্মাকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর N ভট্টাচারিয়াকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর A হালদারকে, মালদাতে পাবেন ডক্টর S কে, বর্ধমানে পাবেন ডক্টর N ভট্টাচারিয়াকে, আবারও পুরুলিয়াতে পাবেন ডক্টর A হালদারকে, কোচবিহারে পাবেন ডক্টর S ঘোষালকে, শিলচরবাসীরা কিন্তু পাচ্ছেন ডক্টর S ভাদুরীকে, ঝাড়গ্রামে পাবেন ডক্টর A হালদারকে, রামনগরের নতুন চেম্বার সেখানে কিন্তু আপনারা পাচ্ছেন ডক্টর S ঘোষালকে, বনগাঁতে পাবেন ডক্টর S ভাদুরীকে, ক্যানিংয়ে পাবেন ডক্টর A হালদারকে, বহরমপুরে পাবেন ডক্টর A হালদারকে, শিলিগুড়িবাসীরা কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর S ঘোষালকে, কৃষ্ণনগরে কিন্তু পাবেন ডক্টর A হালদারকে, গৌহাটিতে পাবেন ডক্টর S ঘোষালকে, কাকদ্বীপে পাবেন আবারও ডক্টর S ঘোষালকে, হেরিয়াতে পাবেন আবারও ডক্টর B শর্মাকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর S ঘোষালকে, দুর্গাপুরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর B শর্মাকে, আসানসোলে কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর B শর্মাকে, হলদিয়াতে পাবেন ডক্টর A হালদারকে, আগরতলাবাসীরা আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর B শর্মাকে, জামশেদপুরে পাবেন ডক্টর S ভাদুরীকে, আবারও গঙ্গারামপুরে পাবেন ডক্টর S ঘোষালকে এবং ডিব্রুগড়বাসীরা কিন্তু আবারও পাবেন ডক্টর S ঘোষালকে। এবং কলকাতাবাসীদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর, কারণ সানডেতে স্পেশাল চেম্বার করবেন ডক্টর B শর্মা। তাই যারা যারা স্যারকে দেখাতে চাইছেন অবশ্যই কিন্তু নিচে হেল্পলাইন নাম্বারে কাইন্ডলি একটু যোগাযোগ করে নেবেন, কোন সময় কোন ক্লিনিকে কখন আপনারা ডক্টর B শর্মাকে পাবেন ল্যান্সডাউনের চেম্বারে। তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের নিচের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতেই পারবেন। আর এই মুহূর্তে NBP ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের পরামর্শে মানুষ যে সত্যি সত্যি সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন, এই মুহূর্তে দেখে নেব আমরা তারই একটা ঝলক। ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম অসীমা চৌধুরী। কোথা থেকে এসেছেন আপনি? আমি নাগের বাজার থেকে এসেছি। নাগের বাজার থেকে। হ্যাঁ। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে NBP তে এসেছিলেন? আমি এসেছিলাম, আমার সুগারের সমস্যা ছিল, ব্যথা ছিল, এইসব নিয়ে সমস্যাগুলো নিয়ে এসেছিলাম। আচ্ছা, আপনি কি যখন এসেছিলেন তখন কোনো ওষুধ খেতেন? না, আয়ুর্বেদিক ওষুধ আমি খাইনি, অ্যালোপ্যাথিক খেয়েছিলাম আগে। তখন অ্যালোপ্যাথি ওষুধ খেতেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাতে কি কোনো ভালো ফল পেয়েছিলেন আপনি? দেখুন, আমি বেটার ফল পাওয়ার জন্য এখানে এসছেন আপনি আমাদের NBP তে এসছেন একটা পার্মানেন্ট সলিউশনের জন্য। আচ্ছা, আপনি তারপরে আমাদের এখানে ট্রিটমেন্টে চালু করেছেন। হ্যাঁ, করার পর আজকের দিনে দাঁড়িয়ে আপনি কেমন আছেন? আজকের দিনে দাঁড়িয়ে আমি সুগারের ওষুধ খাচ্ছি না। সুগারের কোনো ওষুধ খাচ্ছেন না? সুগারের ওষুধ খাচ্ছি না। আর তারপরে ব্যথার ওষুধ আমি বলতে গেলে বন্ধ করে দিয়েছি। কোনো পেন কিলার বা কোনো ওষুধ খেতে হচ্ছে না এখন? আপাতত আমার কিছু খেতে হচ্ছে না। তাহলে আপনার যে সমস্যা নিয়ে এসেছিলেন সেটা সম্পূর্ণভাবে এখন ঠিক হয়ে গেছে? হ্যাঁ, মনে করছি। আচ্ছা, আপনি এতে খুশি তো? অবশ্যই। আচ্ছা, এখন আপনি চলে ফেরে বেড়াতে পারছেন, যেখানে আপনার ইচ্ছে মতো যেতে পারছেন? হ্যাঁ, যাচ্ছি তো যাচ্ছি। আচ্ছা, কোনো কষ্ট হচ্ছে না? আচ্ছা, আমি বয়স তো একটা কম না। একদম। তবে আপনাকে আমি একটা রিকোয়েস্ট করব যে যে দর্শকরা দেখছে আপনার প্রোগ্রামটা, তাদের জন্য কিছু কি মেসেজ দেবেন? শুনুন, আমার দিক থেকে আমি বলবো যে আমি তো ফুললি স্যাটিসফাইড। এখন আপনারা যদি আপনারা নিজেদের বেটার কিছু আশা করেন, তাহলে অবশ্যই আপনার একবার NBP ভিজিট করুন।
থ্যাংক ইউ ম্যাডাম, আপনাকে অশেষ ধন্যবাদ। নমস্কার স্যার, আপনার নাম? বিপ্লব মন্ডল, আচ্ছা, আপনি কোত্থেকে এসেছেন? বসিরহাট থেকে। বসিরহাট থেকে। আপনি কি সমস্যা নিয়ে এনবিপিতে এসেছিলেন? কিডনি সমস্যা, কিডনিতে পাথর। কিডনিতে পাথর। আচ্ছা, কিডনিতে পাথর হয়েছে। এখানে আসার আগে কি কোনো চিকিৎসা করেছিলেন? চোখের চিকিৎসা করেছিলাম, আচ্ছা, তাতে রেজাল্ট রেজাল্ট পাইনি, মানে একই ছিল? একই ছিল। আর কিডনিতে পাথর থাকাকালীন কি সমস্যা হতো আপনার? ব্যথা, ব্যথা হতো, খুব ব্যথা হতো। ব্যথা হতো। পেচ্ছাপ করতে? পেচ্ছাপ ঠিক ছিল, এমনি পেচ্ছাপ ব্যথাটা ঠিক হতো। আছে, হ্যাঁ। ব্যথা। আচ্ছা, এবার আপনি আমাদের এনবিপিতে এসে যে ট্রিটমেন্ট করলেন খুব ভালো। তাতে রেজাল্ট পেয়েছেন? হ্যাঁ, result তো পেয়েছি। পাথরটা কি এখন বেরিয়ে গেছে? হ্যাঁ, বেরিয়ে গেছে। আচ্ছা, কতদিন ওষুধ খেয়েছেন? 45 দিন পেয়েছি, 45 দিনে আপনার পাথরটা বেরিয়ে গেছে। কিডনি থেকে পাথর বেরিয়ে গেছে। আচ্ছা, আপনি বলছিলেন পাথরটা আপনার সাথে আছে। দেখালে ভালো হয়, দর্শকরা এটা দেখলে বুঝতে পারবে। দেখুন, এরকম একটা পাথর আমাদের পেশেন্ট, উনি ট্রিটমেন্ট করেছে 45 দিন, আমাদের ওষুধ খেয়েছে এনবিপিতে এসে, এবং ওনার পাথর কিন্তু পেচ্ছাপের মাধ্যমে বেরিয়েও গেছে। ঠিক আছে, জাস্ট 45 ডেজ। এরকম রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাই আমাদের এনবিপি ট্রিটমেন্টে। আপনাকে অশেষ ধন্যবাদ এটা বলার জন্য আর দেখানোর জন্য যে পাথরটা নিয়ে এসেছেন। আরেকটা কথা বলবো, আপনি যারা এই প্রোগ্রামগুলো দেখবে, আপনার টিভিতে এই প্রোগ্রামগুলো দেখবে, তাদের জন্য কিছু বলতে চাইবেন? দেখুক, খুব ভালো লাগবে। না, মানে ট্রিটমেন্ট সম্বন্ধে কিছু বলতে চাইবেন? ট্রিটমেন্ট সম্বন্ধে কি, ট্রিটমেন্টটা করলে খুব ভালো লাগবে, উপকার পাবে, উপকার পাবে। উপকার পাবে। অশেষ ধন্যবাদ আপনাকে। স্যার, আপনি কোথেকে এসেছেন? আমি এসেছি সোদপুর পানিহাটি থেকে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুধীর সরকেল। আচ্ছা, আপনার পেশেন্ট কে? আমার পেশেন্ট আমার মিসেস বন্দনা সরকেল। আচ্ছা, উনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? ওনার গ্যাস অম্বল আচ্ছা, আর থাইরয়েড। থাইরয়েডের সমস্যা ছিল। হ্যাঁ। আচ্ছা, কি কষ্ট হতো ওনার? ওনার গ্যাস অম্বল হতো এবং থাইরয়েডের থেকে সমস্ত নানা রকম প্রবলেম হতো। আচ্ছা, থাইরয়েডের সমস্যা ছিল বলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা হ্যাঁ। দিয়েছিল। আচ্ছা, তারপরে আপনাকে সেটা মোটামুটি মানে 30-35 বছর ধরে। 30-35 বছরের পুরনো সমস্যা। হ্যাঁ। দুটো সমস্যা বললেন, একটা হচ্ছে গ্যাস অম্বল আর একটা হচ্ছে থাইরয়েডের সমস্যা। আচ্ছা, আপনি আগে তো নিশ্চয়ই কোনো ট্রিটমেন্ট করিয়েছেন? হ্যাঁ, অ্যালোপ্যাথি দেখেছি, কিচ্ছু হয়নি। আচ্ছা, যেরকম তেমনই ছিল আর কি, হ্যাঁ। সমস্যার সমাধান হয় কিচ্ছু হয়নি। ওই আচ্ছা, মানে ওই 2-4 দিন বন্ধ ছিল, হুম। তারপরে আবার হয়েছে। আবার হয়েছে, মানে ওষুধটা ছাড়তে পারেননি তখন? না। আচ্ছা, তারপর আমাদের এনবিপিতে এসে ট্রিটমেন্ট চালু করেছেন? হ্যাঁ, আমি দেখলাম যে আমি বিনোদ শর্মাকে দেখলাম। আচ্ছা। বিনোদ শর্মাকে দেখলাম যে আমি ডিসিশন নিলাম যে আমি আয়ুর্বেদিকে আসবো। আচ্ছা, বেশ। আচ্ছা, তারপর এখানে ট্রিটমেন্ট করার পর আজকের দিনে উনি কেমন আছেন? আজকের দিনে উনি ভালো আছেন। আচ্ছা, এখন কষ্টগুলো? এখন কষ্ট করলে মোটামুটি সেরকম আপাতত নেই। হ্যাঁ, গ্যাস অম্বল সব ঠিক হয়ে গেছে? ঠিক আছে, আজকে ওটার জন্য একটু গ্যাসটার জন্য ট্যাবলেট খাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আগের থেকে? আর আগে তো ভালো আছে। আচ্ছা, আর যেটা থাইরয়েডের সমস্যাটা ছিল আর সেটা? সেটা আপাতত ভালো আছে। বাহ। আচ্ছা, এখন আপনি দর্শকদের জন্য কি বলতে চাইবেন? দর্শকদের জন্য বলতে চাই যে এটাই, যাদের সামর্থ্য আছে, তারা আয়ুর্বেদিক এনবিবিতে আসুন। হ্যাঁ, যদি রোগ দেখেন তাহলে পয়সা দেখলে চলবে না, আর পয়সা দেখলে রোগ দেখলে চলবে না। আচ্ছা, বাহ, একটা ভালো কথা বললেন যে দেখুন, রোগের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। যাবে না। মানুষের টাকা তখনই কাজে আসবে যদি তার প্রাণ থাকে। হ্যাঁ, ঠিক আছে। আমি একদিন অ্যালোপ্যাথি দেখেছি, হ্যাঁ। আমার টাকাও গেছে, হ্যাঁ, পেশেন্টও সারিনি, এবং মানে উল্টে আমার মানে ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আপনি এখন স্যাটিসফাইড তো আপনার মিসেসকে দেখিয়ে? হ্যাঁ, সেটাই আমি স্যাটিসফাইড। ওকে, থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। ওকে। নমস্কার, সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা প্রত্যেকেই শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, এবং তার থেকেও যারা অনেক ধরনের রোগ নিয়ে সার্ভাইভ করছেন তারা হচ্ছেন শিশুরা। আর সব থেকে বড় ধরনের যে শারীরিক সমস্যা ইতিমধ্যেই দেখা দিচ্ছে সেটা হচ্ছে থ্যালাসেমিয়া জনিত রোগ। এটা কিন্তু বিশ্বের সব দেশেই মোটামুটি ছড়িয়ে পড়েছে। শিশুরা কিন্তু বহু শিশু এরম রয়েছেন যারা কিন্তু এই থ্যালাসেমিয়া জনিত রোগে আক্রান্ত। অনেকেই বাবা মারা হয়তো ভয় পেয়ে যাচ্ছেন যে এই শারীরিক সমস্যা হলে আর কি সুস্থ হবে না, কিংবা
হলে কি করব, কি কি প্রিকশন নেব, কোথায় যাব, কাদের সাথে কথা বললে আপনার শিশু আবার আগের মতন সুস্থ স্বাভাবিক হয়ে উঠতে পারে, এই সকল প্রশ্নের উত্তর যিনি দিতে পারেন তিনি হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সিএমও চিফ মেডিকেল অফিসার ডক্টর এন ভট্টাচার্য। ম্যাম, অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে আপনাকে। নমস্কার ম্যাম, আজকের দিনে দাঁড়িয়ে আমরা তো জানি আপনি যখনই লাইভ ফোন ইন অনুষ্ঠানে এসেছেন তখনই নানা রকম শারীরিক সমস্যা নিয়ে আমাদেরকে অ্যাওয়ার করেছেন, আমাদেরকে জানিয়েছেন যে আমরা কিভাবে আয়ুর্বেদকে পাশে নিয়ে সাথে নিয়ে খুব সুন্দরভাবে এই সকল শারীরিক সমস্যাগুলোকে আমরা ওভারকাম করতে পারবো। তো আজকের মতন একটা সমস্যা, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইজ জনিত সমস্যাই আমরা বলতে পারি, থ্যালাসেমিয়ার মতন সমস্যা। তো এটা শুনলেই অনেকেই খুব ভয় পেয়ে যাচ্ছেন, বেসিক্যালি বাবা মারা ভয় পেয়ে যাচ্ছেন, কারণ কোনো বাচ্চার হবে না এরকম তো কোনো কথা নেই। তো হলে কি কি ধরনের প্রিকশন নিতে হবে, কিংবা আদৌ কি এটা খুব কিউরেবল, নাকি কোনো ছোঁয়াচে ধরনের রোগ, এটা কোনোদিন সারবে না, যদি একটু এই সম্পর্কে দর্শকদেরকে বলেন। থ্যালাসেমিয়া সত্যি এখন প্রচুর ওয়ার্ল্ড ওয়াইড এই সমস্যাটি নিয়ে আমরা এখন খুব ভুগছি প্রত্যেকেই। তো এই থ্যালাসেমিয়ার মতো সমস্যা, এটা চেষ্টা চলছে ইরাডিকেশনের, কিন্তু সেখানে ইরাডিকেশনের মধ্যে প্রবলেম কেন, কারণ এটি সম্পূর্ণ জেনেটিক সমস্যা। মানে আমাদের যে জিন যে রয়েছে, বা মেডিকেল টার্মে আমরা যেটাকে ক্রোমোজোম বলে থাকি, সেই ক্রোমোজোমাল ডিফেক্ট থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া কেরিয়ার এই ওয়ার্ডটাও হয়তো আপনারা শুনেছেন। আর হচ্ছে থ্যালাসেমিয়া মানে একজনের থ্যালাসেমিয়া যে জিন, যে মানে ক্রোমোজোমটা, সেটা সে বহন করছে, কিন্তু তার থেকে তার সন্তানের মধ্যে যে থ্যালাসেমিয়া হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। যদি মা থ্যালাসেমিয়া কেরিয়ার হয় আর বাবা যদি থ্যালাসেমিয়া কেরিয়ার না হয়, সেখানে কিন্তু যে বাচ্চা, ওদের যে সন্তান রয়েছে, তার কিন্তু 50-50 চান্সের, তার হতেও পারে নাও হতে পারে। কিন্তু মা বাবা দুজনই যদি থ্যালাসেমিয়া কেরিয়ার হয় তাহলে কিন্তু সন্তানের থ্যালাসেমিয়া অবশ্যই হবে। আর যদি কেরিয়ার না হয়, এবার এমনও হতে পারে যে মা বাবা কেউই কেরিয়ার নয়, কিন্তু বাচ্চা হয়তো জন্ম হওয়ার সাথে সাথেই তার থ্যালাসেমিয়া হবে না, কিন্তু পরবর্তী সময়ে ও যখন আরো বড় হয়ে যাচ্ছে, অ্যাডাল্ট টাইম যখন হচ্ছে, তখন তার মধ্যে থ্যালাসেমিয়া কেরিয়ার, তার মধ্যে সেটা গ্রো করছে। এবার এই সম্পূর্ণ জিনিসটা জিনগত সমস্যা, জেনেটিক সমস্যা, বা একটা ক্রোমোজোমাল ডিফেক্ট। এখন অনেক উন্নত কিছু টেস্ট চলে এসছে যার মাধ্যমে ডিউরিং প্রেগনেন্সি আপনার কোনো ক্রোমোজোমাল ডিফেক্ট রয়েছে কিনা সেটা কিন্তু ডিটেক্ট করা যায়, যেটাকে আমরা অ্যানোমেলি টেস্ট বলে থাকি। এই অ্যানোমেলি টেস্টের মাধ্যমে কোনো ধরনের কোনো ক্রোমোজোমাল ডিফেক্ট রয়েছে কিনা শিশুর, সেটা কিন্তু অনেক আগেই ডিটেক্ট করা সম্ভব হয়। কিছু কিছু ক্ষেত্রে তার আগে থেকে ডিটেকশন হয়ে গেলে ট্রিটমেন্টটাও ঠিকভাবে হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আফটার বার্থ তার ট্রিটমেন্টটা ইমিডিয়েটলি কিন্তু শুরু করা যায়। তো আমি এখন প্রত্যেক যারা প্রেগনেন্ট ওমেন যারা রয়েছেন বা যারা প্ল্যানিং করছেন, তার জন্য প্রত্যেককেই বলবো অবশ্যই এই অ্যানোমেলি টেস্ট আপনাদের যাতে অবশ্যই হয়, সেটা নিয়ে আপনারা আপনাদের গাইনাকের সাথে ডিসকাস করবেন। তার একটা টাইম পিরিয়ড রয়েছে, এমন নয় যে আপনার প্রেগনেন্সি যেদিন ডিটেক্ট হলো সেদিনই হবে, একদমই নয়। এটা আফটার 3 months 4 months আপনার অ্যানোমেলি টেস্ট হবে। সেখান থেকে কোনো ধরনের কোনো প্রবলেম বাচ্চার মধ্যে রয়েছে কিনা সেটা কিন্তু আগে থেকেই বোঝা যাবে। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। আপনাকে কে বলছেন? হ্যাঁ, আমি রিমি দে বলছিলাম। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন ম্যাডাম? হ্যাঁ, আমি তো আমারই একটু প্রবলেম। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন এবং কি শারীরিক সমস্যা আপনার? হ্যাঁ, আমার হচ্ছে, আমি দেখতে পাচ্ছি কিছুদিন ধরে, কিছু মাস খানেক ধরে আর কি, মানে খাবার যতই খাই, যেমন খাবার নর্মাল খাচ্ছি, কিন্তু তারপরে কিছুক্ষণ পর যে চলছে অস্বস্তিকর ফিল হচ্ছে, মানে বমি হয়ে যাচ্ছে, খাবারটা ঠিক হজম করতে পারছি না। আপনার বয়সটা কত ম্যাডাম? বয়স হচ্ছে 27। 27। আচ্ছা শুনুন ম্যাম বলছেন। আপনার খাওয়া দাওয়া কি হজম হচ্ছে না? হ্যাঁ, হজমটা হচ্ছে না। আচ্ছা, আপনি কি বাড়িতেই খাওয়া দাওয়া করেন না বাইরে আপনাকে খাওয়া দাওয়া করতে হয়? বাইরে, মানে কাজ যেহেতু করি তো অনেক সময় বাইরে খেতে হয় আর কি। আচ্ছা, প্রথমত তো এটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করবেন, যে আপনার যদি খাওয়া দাওয়া আপনাকে করতেই হয় তাহলে সেটা চেষ্টা করুন যে বাড়িতে খাওয়া দাওয়া করার, বা বাড়ির খাবার আপনি ক্যারি করুন, সেটা আপনি অবশ্যই করবেন। আর বাদ বাকি যেটা আপনার এখন করলে আপনি একটু রিলিফ পাবেন, আপনি সারাদিন মোটামুটি 3 লিটারের মতো জল খাবেন। সেই জলটা চেষ্টা করবেন ঈষদুষ্ণ গরম জল খাওয়ার, তাহলে আপনার এই গ্যাস অম্বলের মতো সমস্যাটা আপনাকে বেশি কষ্ট দেবে না। আর প্রত্যেক দিন আধা ঘন্টা সময় একটু নিজের জন্য বার করুন। ওই আধা ঘন্টা সময়ের মধ্যে একটু যোগা প্রাণায়াম করে, একটু এক্সারসাইজ করা, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেটাই হয় সেটা কিন্তু একটু অবশ্যই আপনাকে করতে হবে। এর মধ্যে নিজেকে রাখুন, আপনার এই সমস্যার সমাধান এমনিতেই হয়ে যাবে। এর জন্য কোনো ট্রিটমেন্ট, কোনো মেডিসিন, কোনো কিছু করার কোনো দরকার নেই। ঠিক আছে?
অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে আপনারা কিন্তু সেখানে ফোন করে যোগাযোগ করতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এই হেল্পলাইন নম্বরে ফোন করার কিন্তু কোনো সময়সীমা নেই। আপনারা যখনই মনে করবেন আপনাদের শারীরিক সমস্যা হচ্ছে, আপনাদের অবশ্যই ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করা উচিত। আপনারা কিন্তু সেই মুহূর্তেই ফোন করতে পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আর এই হেল্পলাইন নাম্বারটাই হচ্ছে আপনাদের সুস্থতার চাবিকাঠি। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে আপনাকে। কে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলছি, আপনি টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন, তাহলে সবটা শুনতে পাবেন। কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বলছি খুব দুঃখিত, আমরা কোনো কারণে হয়তো যোগাযোগটা আমাদের বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা আবারও আলোচনায় ফিরবো। ম্যাম, একটু আগে আপনি বলছিলেন যারা হয়তো প্রেগনেন্সি প্ল্যানিং করছেন কিংবা অলরেডি প্রেগনেন্সি ডিটেক্ট হয়ে গেছে, তো যারা অলরেডি ডিটেক্ট হয়ে গেছে তাদের কথা বলছি না, যারা প্ল্যানিং করছেন, তো তাদের ক্ষেত্রে কি কি প্রিকশন প্রয়োজন যাতে বাচ্চাদের ক্ষেত্রে থ্যালাসেমিয়াটা না হয়, যদি একটু দর্শকদেরকে বলেন। খুব ইম্পর্টেন্ট এখন এই পয়েন্টটি, কারণ আমি আমার কয়েকদিন আগে আমার নিজের চেম্বারে আমি একজনের সাথে এটা নিয়ে ডিসকাশন চলছিল। কারণ তার আগের যে বেবি রয়েছে তার একটি অন্য সমস্যা রয়েছে, একটা ক্রোমোজোমাল ডিফেক্ট রয়েছে। তো আপনার যেটা করা প্রয়োজন, আপনারা যদি প্ল্যানিং করছেন যে এখন আপনারা ইস্যু নেবেন, তো তার আগে ইন্ডিভিজুয়ালি আপনারা দুজনেই আগে আপনাদের ব্লাড টেস্ট করান। আমরা যেটা জেনারেলি দেখে থাকি বা করে থাকি যে ফিমেল রয়েছে ওনার আমরা সব টেস্ট করিয়ে নিলাম, কিন্তু আমরা মেলের ক্ষেত্রে কিন্তু সেরকম ভাবে আমরা সেটা গুরুত্ব দেই না। কিছু কিছু আপনার ব্লাড টেস্ট রয়েছে সেগুলো দুজনের পক্ষেই করা উচিত। আগে সেই রিপোর্টটা করান, তাহলে আপনার কোনো ধরনের কোনো সমস্যা আপনাদের মধ্যে রয়েছে কিনা বা ভবিষ্যতে থেকে কোনো প্রবলেম হবে কিনা সেটা আপনারা আগে থেকেই জানতে পারবেন। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু আমাদের মধ্যে উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে আপনাকে। কে বলছেন? হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো। হ্যাঁ বলুন, কি শারীরিক সমস্যা, তার সাথে আপনার বয়সটা উল্লেখ আমার করুন। আমার বয়স হচ্ছে 62। 62 বছর। বলুন ম্যাডাম, কি সমস্যা? আমার এই মাজাতে যন্ত্রণা হয়, হ্যাঁ, হাঁটুতে লেগেছিল যে যন্ত্রণা হয়। এখানে দেখছি হাত থেকে ভালো ভালো হাঁটতে পারছি না, আচ্ছা, হাঁটতে পারছি না, ব্যালেন্স রাখতে পারছি না, কিছু কাজ হলে তো হাঁটতে পারছি না। কতদিন ধরে হচ্ছে আপনার এই শারীরিক সমস্যাটা? হ্যাঁ, কতদিন ধরে হচ্ছে আপনার এই শারীরিক এই সমস্যা? আমাদের 2 মাস হয়ে গেছে। 2 2 মাস। মাস ধরে। আচ্ছা ম্যাম বলছেন, আপনি শুনুন। আচ্ছা, আপনার মাজার কোনো ছবি করিয়েছেন বা হাঁটুর কোনো ছবি করিয়েছেন? হাঁটুর ছবি করে পরে গেছিলাম, তখন করা হয়েছে, এইটা আছে। না, পড়ে গেছেন সেটা আলাদা ব্যাপার হয়ে গেল। এখন যে আপনার হাঁটুতে ব্যথা হচ্ছে তার জন্য কোনো ছবি কিছু করিয়েছেন? না, তা তো করিনি। বা কোমরের কোনো ছবিও করাননি আপনি? তারপরে কি দেখা করতে হবে, ওখানে কি কোথায় কি করবো? আচ্ছা, তার জন্য হ্যাঁ, কোথায় যাবেন কি করবেন তার জন্য দেখুন একটা হেল্পলাইন নাম্বার যাচ্ছে আমাদের টিভি স্ক্রিনে, দেখুন একটা হেল্পলাইন নাম্বার যাচ্ছে। সেই হেল্পলাইন নাম্বারে আপনি ফোন করুন, আমাদের এক্সপার্ট টিম রয়েছে, আপনাকে সব বুঝিয়ে দেবে, বলে দেবে কোথায় আসতে হবে, কখন আসতে হবে, কিভাবে আসতে হবে, সব আপনাকে বলে দেবে। ঠিক আছে, তার জন্য আপনি একটু ওই জায়গাতে একটু ফোন করে জেনে নিন। আর আপাতত আপনি যাতে একটু আরাম পান তার জন্য আপনাকে যেটা করতে হবে, একটু গরম জলে চান করুন, গায়ে রোদ লাগান। ঠিক আছে, কিন্তু সেটা সকাল 10টার আগে, সকাল 10টার আগে গায়ে একটু রোদ লাগান, একটু গরম জলে চান করুন। আর কোমর ঝুঁকে কোনো কাজ আপনি করবেন না, বা পা ভাঁজ করে বসা, এই কাজগুলো আপনি এখন আমি আপাতত করবেন। ওইভাবে বসতে পারি না, বা হাঁটু মুড়ে বেশি জায়গা চেয়ারে কি বেশি রেখে করতে হয় হবে। ঠিক আছে, আপাতত সেটাই করুন। আর একটু আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে সব বলবে। ঠিক আছে, কোথায় দেখা যায়? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। এই অনুষ্ঠান শুধুমাত্র আপনাদের জন্যই। আপনাদের যে কোনো শারীরিক সমস্যার সমাধান পেতে আপনারা কিন্তু লাইভ ফোন ইন অনুষ্ঠানে চলে আসতেই পারেন ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলতে। দেখুন, শরীর থাকলে শরীর খারাপ হবে, সেই শরীর খারাপ নিয়ে বসে থাকলে কিংবা ভয় পেলে চলবে না। সেই শরীর খারাপ থেকে আপনাকে ওভারকাম করতে হবে, সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনযাপনে যাতে আপনারা সত্যি সত্যি ফিরে যেতে পারেন। তার জন্যই কিন্তু প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা নিজেদের সাধ্যমতো চেষ্টা
চালিয়ে যাচ্ছেন, এবার পালা আপনার। আপনি সত্যি সত্যি শারীরিক সমস্যা নিয়ে বসে থাকবেন না আগামী দিনে এগিয়ে যাবেন, সম্পূর্ণটা নির্ভর করছে কিন্তু আপনার জন্য। আর আপনি যদি সত্যি সত্যিই চান আয়ুর্বেদিক পদ্ধতিতে কোনো মেডিসিন ছাড়াই কিন্তু আয়ুর্বেদকে ভালোবেসে আগামী দিনটা এগিয়ে যাবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের। আমরা আবারও আলোচনায় ফিরবো, কিন্তু ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ দিদি, আমার দাঁতেতে একটা পোকা লেগে গেছে, তার মাড়িগুলো খোলা হয়ে গেছে, বুঝলেন আচ্ছা তো? দাদা, আপনার সমস্ত কথা আমরা শুনবো, কিন্তু আপনি কাইন্ডলি টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন, তাহলে সবটা খুব সুন্দরভাবে শুনতে পারবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। অনেক ধন্যবাদ। এবার আপনার নামটা বলবেন এবং কোথা থেকে বলছেন সেটা একটু বলবেন। রমেশ দাস কামাহাটি থেকে বলছি। আচ্ছা, আপনার বয়সটা কত বলবেন? 50। 50। শুনুন ম্যাম বলছেন বাকিটা। আচ্ছা, আপনার বলছেন দাঁতে যে পোকা লেগেছে তার থেকে কি মাড়ি ফুলে গেছে আপনার? হ্যাঁ, মাড়ি খোলা আছে 2 মাসে, বুঝলেন তো? আচ্ছা, একটুখানি মাংসটা বেড়ে, যে দাঁতটা খারাপ হয়েছে, দাঁতের নিচে মাড়িটা একটু ফুলেছে, এই মাংসটা একটু বেড়ে গেছে। আচ্ছা, তো দাঁতের ডাক্তারকে দেখিয়েছিলাম, বলছে অপারেশন করতে হবে। আমি বললাম, না বাবা, নিজে থেকে ভাবলেন যে না অপারেশন করবো না। আচ্ছা। না দেখুন, কিছু কিছু জিনিসের মধ্যে হয়তো আপনাকে অপারেশন করতেও হতে পারে। যদি আপনার দাঁতটা সম্পূর্ণ যদি নষ্ট হয়ে যায়, সেটা কিন্তু আস্তে আস্তে আরো মাড়ির ভেতরের দিকে আপনার ঢুকে যাবে, সেখান থেকে কিন্তু আরো ইনফেকশন করে দেবে, ঘা সৃষ্টি করে দেবে। ঠিক আছে, আপনি একটা যেটা করতে পারেন সেটা হচ্ছে একটু গরম জল করে তার মধ্যে নুন, যেটা খাবার লবণ আমরা ব্যবহার করি, সেই লবণটা একটু বেশি করে দেবেন গরম জল করে, সেই জলটা দিয়ে আপনি কুলকুচি করুন, দিনে 2-3 বার সেটা আপনি করুন। তাহলে আপনার ওই ফোলাটা অনেকটা কমবে, বা মুখের মধ্যে আপনার কোনো ঘা সৃষ্টি হবে না। ঠিক আছে, যে মাড়ির ফোলাটা অনেকটা কমে যাবে আর মুখে কোনো ঘা হবে না। আর একদম কচি পেয়ারা পাতা যদি পাওয়া যায়, সেটা আপনি চিবিয়ে খাবেন, তার রসটা যাতে আপনার সারা মুখের মধ্যে লাগে। ঠিক আছে, এইটুকু আপনি আপাতত করুন। আর আমি বলবো যে এই সমস্যার জন্য আপনি একটু কোনো ভালো ডেন্টিস্টের সাথে আপনি যোগাযোগ করুন, আর মোটামুটি উনি যেরকম ভাবে আপনাকে অ্যাডভাইস দেবে সেটা মেনে চললেই আপনার জন্য সেটা ভালো হবে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আপনারা প্রত্যেকেই জানেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা চিকিৎসা করে থাকেন অত্যাধুনিক আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে। লাই লিগেন্স ডিপার্টমেন্ট রয়েছে, পঞ্চকর্মা থেরাপি রয়েছে এবং অন্যান্য যাবতীয় অনেক থেরাপি রয়েছে, যা আপনাকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ করে তুলতে কিন্তু অত্যন্ত সাহায্য করবে। কারণ আয়ুর্বেদ হচ্ছে অত্যন্ত প্রাচীন একটি ভারতীয় পদ্ধতি, আর এই ভারতীয় চিকিৎসা পদ্ধতিকেই কিন্তু বহন করে নিয়ে যাচ্ছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা, যাকে বলে এখানে কিন্তু রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্টই করে থাকেন অভিজ্ঞ চিকিৎসকেরা। আমরা আবারও আলোচনায় ফিরবো, যে আলোচনা করছিলাম থ্যালাসেমিয়া নিয়ে। বিশ্বব্যাপী এই সমস্যা কিন্তু দিন দিন বেড়েই চলেছে, শিশুদের মধ্যে কিন্তু অত্যন্ত মাত্রায় বেড়ে চলেছে। তো আরেকটু ম্যামের থেকে বিস্তারিত জানতে চাইবো, ম্যাম কোনো শিশুর থ্যালাসেমিয়া হয়েছে এটা আমরা কি করে বুঝতে পারবো? দেখুন, আপনার সিমটমসের মধ্যে প্রথমত থ্যালাসেমিয়া কি, আপনি যদি ব্লাড টেস্ট না করেন তাহলে আপনি সেটা জানতে পারবেন না। কারণ থ্যালাসেমিয়া হলে আপনার শরীরের মধ্যে রক্তের মাত্রা কমবে, হিমোগ্লোবিন কমে যাবে। রক্তের মাত্রা মানে আপনার হিমোগ্লোবিনের মাত্রা কমে যাবে। এবার হিমোগ্লোবিন কমার পেছনে অনেক কারণ রয়েছে, তার মধ্যে একটি কারণ কিন্তু থ্যালাসেমিয়া। এবার ব্লাড টেস্ট করার আগে আপনি কি সাইন এন্ড সিমটমস দেখতে পারেন মোটামুটি। ধরুন আপনার মানে যার থ্যালাসেমিয়া রয়েছে, সারাক্ষণই একটা উইকনেস বা ফ্যাটিক, মানে কোনো একটা অলস ভাব, কাজ করার ইচ্ছে করছে না, বা অল্প কাজ করলেই সে পরিশ্রান্ত হয়ে যাচ্ছে বা হাঁপিয়ে যাচ্ছে, বা ইউরিনের যে কালারটা খুব ডার্ক কালার হবে, মানে একদম ডার্ক ইয়েলো বা রেডিশ কালার হবে, বা এই যে চোখের ভেতরে যে সাদা অংশটা সেটা আস্তে আস্তে হলুদ থেকে লালচে মতো হয়ে যাবে, পুরো গায়ে একদম ফ্যাকাশে রং হয়ে যাবে। মানে যদি সে পরিষ্কারও হয়, রংটা যদি একটু পরিষ্কার হয় তারপরেও ফ্যাকাশে মতো দেখতে হয়ে যাবে। পরিষ্কার হওয়া আলাদা, ফ্যাকাশে হওয়া রংটা আলাদা। তো একদম ফ্যাকাশে হয়ে যাবে। আর তার যে অ্যাবডোমেন যেটা রয়েছে, মানে পেট যে জায়গাটা, সেটা অস্বাভাবিকভাবে সেটা ফুলে যাবে, সোয়েলিং হয়ে যাবে। মানে যতটা তার মুখ বা বডি, তার থেকে অ্যাবডোমেন অনেকটা সোয়েলিং হয়ে থাকবে। অল্পতেই অসুস্থ হয়ে যাবে, জ্বর, সর্দি, কাশি বা পেট খারাপ হওয়া বা বমি হওয়া, যে কোনো ধরনের যে ডিজিজগুলো রয়েছে, যেগুলো ইনফেকশাস ডিজিজ,
ছোঁয়াচে যে রোগগুলো একজন থেকে একজনের মধ্যে হয়, চট করে সেটা তার মধ্যে চলে আসবে। তো এই যদি সাইন অ্যান্ড সিমটমসগুলো মোটামুটি আপনারা দেখতে পান, তাহলে সব রক্ত পরীক্ষা তো করাবেনই, ডক্টরও দেখাবেন, তার পাশাপাশি ফর এ সেফ সাইড এই থ্যালাসেমিয়ার জন্য কিন্তু আপনাকে একটা রিপোর্ট করে দেখে নিতে হবে। ব্লাড কালচার করলে তার মধ্যেই কিন্তু চলে আসবে। ব্লাডেরও কালচার রিপোর্ট হয়, তো ব্লাড কালচার করলে তার মধ্যে আপনার থ্যালাসেমিয়ার মতো সমস্যা রয়েছে কিনা সেটা কিন্তু একদম ক্লিয়ারলি চলে আসবে। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে আপনাকে। কে বলছেন? হ্যালো, কে রয়েছেন ফোনে? হ্যালো, নমস্কার, কে বলছেন? কোনো কারণে হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা যারা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলতে চাইছেন কিংবা তাদের সঙ্গে পরামর্শ নিতে চাইছেন, অবশ্যই কিন্তু নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আর এই মুহূর্তে আপনারা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাবেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া এই মুহূর্তে শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু মেচেদাতে আপনারা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেদিনীপুরবাসীরা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বোলপুরে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে কিন্তু পাচ্ছেন আবারও ডক্টর এন ভট্টাচার্যকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, শিলচরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ঝাড়গ্রামবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, রামনগর নতুন চেম্বার সেখানে কিন্তু আপনারা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। তাছাড়া কিন্তু বনগাঁতে আপনারা পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ক্যানিং এ পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গৌহাটি চেম্বারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কাকদ্বীপ চেম্বারেও কিন্তু আবার আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হেরিয়াতে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আসানসোলে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আগরতলা চেম্বারে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে এবং ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। তাছাড়া কিন্তু কলকাতাবাসীদের জন্য অত্যন্ত সুখবর, কারণ সানডেতে স্পেশাল চেম্বার ল্যান্সডাউনে করছেন ডক্টর বি শর্মা। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সিএমডি ডক্টর বি শর্মাকে আপনারা পেয়ে যাচ্ছেন ল্যান্সডাউন সানডে স্পেশাল চেম্বারে। কোন সময় আপনারা স্যারকে পাবেন, কোন সময় গেলে আপনারা স্যারকে দেখাতে পারবেন, তাছাড়া যাবতীয় তথ্য যদি আপনাদের জানার থাকে অবশ্যই কিন্তু কাইন্ডলি নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেই হেল্পলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যে কোন সময় ল্যান্সডাউনের চেম্বারে আপনারা ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। শুধুমাত্র কিন্তু আপনাদের জন্যই স্পেশাল চেম্বার করছেন ডক্টর বি শর্মা। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? ম্যাডাম, কাইন্ডলি কথা বলার আগে আপনি টিভির ভলিউমটা মিউট করুন, ফোনে শুনুন, তাহলে সবটা শুনতে পাবেন। আচ্ছা, হ্যাঁ বলুন এবার কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে বলছেন। আচ্ছা বলুন কে বলছেন আর কার সম্বন্ধে জানতে চাইছেন? হ্যাঁ, আমার মায়ের সম্বন্ধে জানতে চাইছি। মায়ের সম্বন্ধে জানতে চাইছেন। আচ্ছা বলুন ম্যাডাম, আপনার মায়ের নাম এবং কি শারীরিক সমস্যা? মায়ের নাম ছবি। বলুন কি শারীরিক সমস্যা? আর মায়ের বয়স হচ্ছে 70 বছর। হবে। আচ্ছা বলুন বলুন কি শারীরিক সমস্যা বলুন। শরীর অতিরিক্ত, শরীর 70 বছর বয়স, শরীরটা অতিরিক্ত। আর প্রচুর ঘুম, অতিরিক্ত, মানে সকালে ঘুম থেকে উঠবে, উঠে আবার যদি এই সমস্ত থাকে, যদি বসে থাকে তো আপনি ঘুম। আচ্ছা আচ্ছা শুনুন বাকিটা ম্যাম বলছেন। আচ্ছা, তো আপনার তাহলে এখন জানার বিষয়টা কি, যে আপনার মা এত ঘুমাচ্ছে কেন, নাকি কি জানতে চাইছেন আপনি? অতিরিক্ত ঘুম হয়। হ্যাঁ, তো সেটা যে এই যে অতিরিক্ত মানে বসে কাটলেই ঘুম পায়।
আচ্ছা, তো ওনার তো এখন 70 বছর বয়স, তাই তো? আমি আমি তো বালিটিকুড়িতে গিয়েছিলাম, তো বালিটিকুড়িতে আমরা যাই আচ্ছা ওখানে আচ্ছা এই কিছুদিন আগে তো দেখা হয়ে গিয়েছিলাম না আচ্ছা। আমার দিদি, কিন্তু ওখানে তো কথা বলা যায় না, ওই জন্যই এখানে ফোন করলাম। সে কি কথা, চেম্বারে তো কথা বলতেই যাবেন আপনারা। যাই হোক, দেখুন আপনার না যেটা- না, মায়ের নিয়ে হ্যাঁ, আপনার যেটা সমস্যা আপনি বললেন যে আপনার মানে আপনার মায়ের যে সমস্যাটা আপনি বললেন না, যে ওনার এখন 70 বছর বয়স, কিন্তু খুব ঘুম, মানে যেখানে বসছে ঘুমিয়ে পড়ছে বা ঘুম পাচ্ছে ওনার বেশি। দেখুন, প্রত্যেকটা জিনিসের পেছনে একটা কারণ থাকে, একটা টায়ার্ডনেস রয়েছে ওনার, হয়তো ওনার রাতের ঘুমটা ঠিকভাবে হচ্ছে না, যার জন্য সারা দিনটা ওনার সারা সময়টা উনি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় থাকছেন, একটা ঘুম ঘুম ভাব থাকছে। বা হতে পারে ওনার মধ্যে থাইরয়েডের সমস্যা রয়েছে, তার জন্য ওনার এই ল্যাথার্জি ভাবটা, এই ঘুম ঘুম ভাবটা রয়েছে। বা হতে পারে যে ওনার কোনো ব্রেনের সমস্যা হচ্ছে বা কোনো হার্টের সমস্যা হচ্ছে। তো কেন, কোথায় কি সমস্যা হচ্ছে, আপনি আমাকে ফোন করে এখন সেটা বলেন, আমি তার একটা আপনাকে পসিবিলিটি বলতে পারি যে এই কারণে ওনার এই যে বারবার ওনার ঘুমের সমস্যাটা, যে যেখানে বসছে ঘুমিয়ে পড়ছে বা খুব ক্লান্ত উনি, খুব তন্দ্রাচ্ছন্ন, এটা হতে পারে। এবার কোথায় কি হচ্ছে বা কেন হচ্ছে সেটা জানতে হলে তো অবশ্যই রিপোর্ট করতে হবে। তো আপনি যদি বাল্টিগুড়ি চেম্বারটা আমাদের জানেন বা চেম্বারে দেখিয়ে থাকেন, তাহলে একটু কষ্ট করে আপনার মাকেও একদিন নিয়ে আসুন। যদি না নিয়ে আসতে পারেন, তাহলে ওনার যদি কোনো প্রেসক্রিপশন বা রিপোর্টস কিছু থাকে, সেগুলো নিয়ে এসে আপনি দেখা করবেন। আপনি তখন বলবেন যে কিরকম কি ওনার সমস্যা রয়েছে, আমরা সেই হিসেব মতো ওনার কি টেস্ট করতে হবে বা কি ট্রিটমেন্ট হবে সেটা অবশ্যই আমরা করব। আমরা যদি আপনাকে দেখি, তাহলে আপনার মাকেও আমরা কেন দেখবো না, অবশ্যই দেখবো, ঠিক আছে? কিন্তু আগে কারণটা, রিজনটা জানতে হবে যে কেন এরকম হচ্ছে, ঠিক আছে? অবহেলা করবেন না, অনেকটা ওনার বয়স হয়ে গেছে, অনেক ধরনের রোগ হতে পারে, ভয়ের কোনো কারণ নেই, কিন্তু অবহেলা করবেন না। এটা ভেবে ছেড়ে দেবেন না যে হয়তো রাতে ঘুম হয়নি বলে ওনার এরকম দিনের বেলা ঘুম হচ্ছে, এরকম ভাবে অবহেলা করবেন না, একটু তাড়াতাড়ি যোগাযোগ করার চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে আপনারা কিন্তু সেখানে যোগাযোগ করতেই পারেন। কোন ডাক্তারবাবুকে কোন চেম্বারে পাবেন, কোন চেম্বার আপনাদের বাড়ির নিকটবর্তী, তাছাড়া যাবতীয় যদি আপনাদের অন্যান্য কোনো জিজ্ঞাসা থাকে আপনারা কিন্তু অবশ্যই নিচের হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। এই অনুষ্ঠান আপনাদের জন্যই। যে কোনো সমস্যার সমাধান পেতে আপনারা লাইভ ফোন অনুষ্ঠানে চলে আসতেই পারেন। আপনাদের জন্যই কিন্তু ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তেই ছুটে ছুটে আসছেন, যাতে আপনারা একটু অ্যাওয়্যার হতে পারেন কিংবা আয়ুর্বেদকে পাশে নিয়ে সাথে নিয়ে আগামী দিনটা খুব সুন্দরভাবে কাটাতে পারেন। তার জন্যই কিন্তু এই অনুষ্ঠান, আর আপনাদের জন্যই এই অনুষ্ঠানে ম্যাম কিন্তু বারবার ছুটে আসছেন। আমরা আবার আলোচনায় ফিরবো। ম্যাম, আমরা যে আলোচনা করছিলাম থ্যালাসেমিয়া রোগ নিয়ে, তো এই ধরনের শারীরিক সমস্যার কি কোনো নির্দিষ্ট কোনো বয়স রয়েছে, যদি একটু দর্শকদেরকে বলেন। দেখুন, যেহেতু এটা আপনার জিনগত সমস্যা, আপনার ক্রোমোজোমাল ডিফেক্ট, বাই বার্থ আপনার মধ্যে এই সমস্যাটি চলে আসতে পারে। অনেক হতে পারে যে আপনার ডিটেকশনটা হয়তো পরে হচ্ছে, একদম জন্মের সময় বা প্রেগনেন্সির সময় হচ্ছে না, যখন বাচ্চার বয়স যখন 3 বছর 4 বছর এরকম যখন, তখন কি সেটা ডিটেক্ট হচ্ছে, সেরকমও হতে পারে। তো সময়সীমার এখানে কোনো ব্যাপার নেই। আপনার যদি জন্ম থেকে হয় তাহলে সেটা আপনার জন্ম থেকেই রয়েছে, হয়তো ডিটেকশনটা দেরিতে হচ্ছে। আবার এই ডিটেকশন যখন হচ্ছে তখনই আমরা তাকে বলবো থ্যালাসেমিয়ার পেশেন্ট বা কেরিয়ার। এবার আমার যেটা একটা অ্যাডভাইস থাকবে প্রত্যেকের কাছে, আপনারা যখনই স্পেশালি যখন আপনারা কোনো প্রেগনেন্সির জন্য প্ল্যান করছেন, তার আগে পর্যাপ্ত পরিমাণ যে টেস্টগুলো দুজনেরই করা প্রয়োজন সেগুলো অবশ্যই করবেন। একজনকে করলাম আরেকজনকে করলাম না তাহলে হবে না, দুজনের টেস্টগুলো করার। ডিউরিং প্রেগনেন্সি আপনার এই যে অ্যানোমালি টেস্টগুলো যা রয়েছে, যে ক্রোমোজোমাল কোনো ডিফেক্ট রয়েছে কিনা, সেই টেস্টগুলো অবশ্যই করাবেন। অনেকেই হয়তো সেগুলো সম্পর্কে কোনো ধারণা নেই, আপনার গাইনাকের সাথে সেটা নিয়ে আপনারা কথা বলুন, সেই টেস্টটা করানোর খুব প্রয়োজন রয়েছে। যদি রোগটা চলে আসে তখন কিন্তু আর কিছু করার থাকবে না, তাই আমাদের আগে থেকেই তার প্রিকশনটা কিন্তু দেখতে হবে। যদি সত্যি সত্যি চান আগামী কিংবা পরবর্তী জীবনটা আপনি কিংবা আপনাদের পরিজন লোকেরা যারা রয়েছেন তারা অবশ্যই সুস্থ স্বাভাবিক জীবনযাপন কাটাবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিকের সঙ্গে। কারণ এখানকার অভিজ্ঞ চিকিৎসকেরা প্রত্যেকটা মুহূর্তে এটাই চাইছেন যাতে আপনারা আগামী দিনটা খুব সুন্দরভাবে কাটান। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।